আসসালামু আলাইকুম সবাইকে। মিডিবিয়ার অনলাইন নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামে সকলকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিএসসি নার্সিং, ঢাকা নার্সিং কলেজ সেকেন্ড ইয়ার। আর আজকে তোমাদের হলো লেকচার নাম্বার 2। তার ভিতরে আছে 3 নম্বর অধ্যায় কোষ রসায়ন এবং 4র্থ অধ্যায় অণুজীব। তো চলো শুরু করি। প্রথমে কোষ রসায়ন। আমাদের যে উদ্ভিদের দেহের ভিতরে যে বিভিন্ন জৈবিক বিক্রিয়া ঘটে, সেগুলোর ভিতরেও কিন্তু রসায়ন জড়িত থাকে। কারণ তোমার উদ্ভিদের যে অত্যাবশ্যকীয় উপাদান আছে জীবনে, সেখানে বা একটু কাট করে প্রথমটা আসেন তো, আবার আমি শুরু করবো। এটা গেল, খালি পেজ আনবো কিভাবে? জাস্ট পেজ। ওই যে প্লাস চিহ্নতে প্রেস করান, ওই সাইডে প্লাস চিহ্ন। ওকে, এটা এই প্রথম থেকে এখান থেকে শুরু করলে তো হবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আসি, মানে ইন্ট্রোটা যেখানে শেষ করছেন ওখান থেকে আবার শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথমে যে কোষ রসায়ন। কোষ রসায়ন যে উদ্ভিদের ভিতরে বিভিন্ন আমাদের জৈবিক বিক্রিয়া ঘটে, যে জৈবিক বিক্রিয়ায় আমাদের এবং রসায়ন, কোষ এবং রসায়ন যে জড়িত থাকে, সেটা হলো কোষ রসায়ন। এখন দেখো যে জৈবিক বিক্রিয়া ঘটে কোথায়? আমাদের কোষের ভিতরে। আবার আমাদের যে উদ্ভিদে অত্যাবশ্যকীয় কিছু উপাদান থাকে, সেই উপাদান কতটি? 92টি। এখন এই যে আমাদের সর্বপ্রথম এই অধ্যায়ে যে জিনিসটা জানা লাগবে, সেটা হলো আমাদের উদ্ভিদ দেহের জীবনে অত্যাবশ্যকীয় উপাদান কয়টি। অত্যাবশ্যকীয় উপাদান কয়টি সেটা হলো 92টি। তারপরে যেটা আমাদের জানা লাগবে, এলিমেন্টের ক্ষুদ্রতম অংশ হলো অ্যাটম বা পরমাণু। এখন এই এলিমেন্টটা কি? এলিমেন্টটা হলো তোমার উদ্ভিদ দেহে যে রাসায়নিক যে মৌলগুলোকে ভাঙলে আর যে সবচেয়ে যে ছোট ক্ষুদ্র কণা, সেটাই হলো এলিমেন্ট। সেই এলিমেন্টের ক্ষুদ্রতম অংশ কোনটি? এলিমেন্টের ক্ষুদ্রতম অংশ হলো অ্যাটম বা পরমাণু। তারপরে দেখো, আমরা যদি কোষ রসায়ন অধ্যায়ে খুবই সিলেক্টিভ পড়া পড়বো, কারণ কোষ রসায়ন যদি আমরা একাডেমিকে যাই আমাদের হিউজ পড়া থাকে, কিন্তু অ্যাডমিশনে এত হিউজ পড়া লাগবে না। এখন আসবো কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যে জিনিসটা জানা লাগবে, সেটা হলো শুষ্ক উদ্ভিদের কত ভাগ কার্বোহাইড্রেট থাকে। শুষ্ক উদ্ভিদের কত ভাগ কার্বোহাইড্রেট থাকে, সেটা হলো 50 থেকে 80 ভাগ। আমাদের উদ্ভিদ দেহে আমরা জানি প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি কারণ। আর আর এখানে প্রোটোপ্লাজমে তোমার 60 থেকে 90 ভাগ পানি থাকে। এই 60 থেকে 90 ভাগ পানি থাকে, আর যে বাকি অংশগুলো, সেই অংশগুলো কিন্তু বিভিন্ন মৌল থাকে বা বিভিন্ন রাসায়নিক মৌল থাকে। ঠিক সেইগুলোর ভিতরেই মেইনলি আমাদের অত্যাবশ্যকীয় উপাদান থাকে 92টি। তার ভিতরে আমাদের যে কার্বোহাইড্রেট বা শর্করা, সেই কার্বোহাইড্রেট শর্করা উদ্ভিদের ওজনের 50 থেকে 80 ভাগই হলো কার্বোহাইড্রেট বা শর্করা। এবার দেখো, এই কার্বোহাইড্রেট বা শর্করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কার্বোহাইড্রেট বা শর্করা কি দিয়ে গঠিত। কার্বোহাইড্রেট বা শর্করা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। সেখানে এর অনুপাত কতটুকু? সেই অনুপাতটা হলো 1:2:1। 1:2:1 সেটা হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাতটা হলো তোমার কার্বোহাইড্রেটের গঠনের যে অনুপাত, কার্বোহাইড্রেট গঠন করার জন্য। এবার দেখো, এই কার্বোহাইড্রেটের আমাদের উৎস কোথায়? কার্বোহাইড্রেটের উৎস কোন জায়গা থেকে আমরা কার্বোহাইড্রেট গুলো পাবো, সেটা যদি আমরা দেখি, দেখো কার্বোহাইড্রেটের উৎস দুই ভাবে পাইতে পারি আমরা। সেটা হলো উদ্ভিদ উৎস থেকেও পেতে পারি, আবার প্রাণীর উৎস থেকেও পেতে পারি। উদ্ভিদ উৎস থেকে আমরা কোনগুলা পাই? যেগুলো আমরা স্বাভাবিকভাবে খেয়ে থাকি। দেখো, ধান, গম, ভুট্টা এবং অন্যান্য দানা শস্য। ধান, গম, ভুট্টা, এই যে এইগুলা থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। কোন জায়গা থেকে কার্বোহাইড্রেট পেয়ে থাকি? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি কার্বোহাইড্রেটের উৎস, বা নিচের কোনটি কার্বোহাইড্রেটের উৎস উদ্ভিদ থেকে পাওয়া যায়। এখন দেখো, এখানে একটা জিনিস লেখা আছে, কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো উদ্ভিদ, যেটা নার্সিং অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটের প্রধান উৎস কোনটি? সেটি হলো উদ্ভিদ। এখন দেখো, প্রাণীজ উৎস, আমরা আবার প্রাণী থেকেও কার্বোহাইড্রেট পেতে পারি। সেটা কি? ল্যাকটোজ বা দুধের শর্করা। দুধের শর্করা থেকে আমরা কি, এটা শর্করাই কার্বোহাইড্রেট। ল্যাকটোজ বা দুধের শর্করা, যেমন গরু, প্রাণীর দুধ এবং যকৃৎ ও মাংসে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। এখানে দুইভাবে কোশ্চেন আসতে পারে, যেটা আমি বললাম, নিচের কোনটি কার্বোহাইড্রেটের উৎস,
আর একটি কোনটি, নিচের কোনটি কার্বোহাইড্রেটের প্রাণীজ উৎস বা উদ্ভিদ উৎস, আর কার্বোহাইড্রেটের প্রধান উৎস কোনটি, সেটা হলো উদ্ভিদ। এবার দেখো তারপরে আমাদের যেটা দেখা লাগবে সেটা হলো কার্বোহাইড্রেট বা শর্করার কাজ। কার্বোহাইড্রেট বা শর্করার কাজের ক্ষেত্রে আমরা যেটা দেখব, কার্বোহাইড্রেট থেকে আমরা কি পেয়ে থাকি, শক্তি পেয়ে থাকি। তো কার্বোহাইড্রেট হলো তোমার শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে কোনটি, সেটি হলো কার্বোহাইড্রেট। এখন দেখো এই যে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট, কোষের সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে, কার্বনের কাঠামো প্রদান করে, সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এবং ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড বিভাগে সাহায্য করে। এখন আমি বলি, কার্বোহাইড্রেট কিন্তু দেহের ম্যাক্সিমাম সকল কাজই করে থাকে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখতে পারি না, কার্বোহাইড্রেট সকল কাজ করে। দেখো সকল কাজ কে করবে, কার্বোহাইড্রেট করবে। এই সকল কাজের ভিতরে আমরা কিভাবে মনে রাখতে পারি, এই দন্তু স তাহলে কি শক্তির প্রধান উৎস। তারপর দেখো এই যে ক দিয়ে আমরা কি মনে রাখবো, কার্বন কাঠামো প্রদান করে। তারপর দেখো আবার একটা আছে লতে কি মনে রাখবো, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। তারপরে এই দন্তু স আবার দেখো সঞ্চিত খাদ্য, আবার সাপোর্টিং টিস্যু আছে। আর লাস্টেরটা কি, সেটা হলো ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড বিভাগে সাহায্য করে। মনে রাখবো কি দিয়ে, কার্বোহাইড্রেট দেহের সকল কাজ করে। জাস্ট এই তিনটা অক্ষর দিয়ে মনে রাখতে পারবো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কোনটি, সহজ। যদি তোমরা সকল কাজ মনে রাখতে পারো তাহলে সাপোর্টিং টিস্যু, সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কোনটি, সেটি হলো কার্বোহাইড্রেট। এবার দেখো আমরা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগের ক্ষেত্রে দেখো 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে স্বাদের ভিত্তিতে, বিজারণ ক্ষমতার উপরে ভিত্তি করে, আর কোনটি রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে। রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন প্রথমে আসি স্বাদের ভিত্তিতে। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট বা শর্করা, যেটা আমরা বুঝি যে স্বাদ কোনটা, মিষ্টি লাগে কি, মিষ্টি লাগে না, ঠিক তেমনি সুগার আর হলো কি নন সুগার। সুগার মানে কি, যেটা মিষ্টি লাগে, আর নন সুগার যেটা মিষ্টি লাগে না। তারপরে দেখো যেটা আছে রাসায়নিক অণুর গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট আবার 4 প্রকার, 4 ভাগে ভাগ করা হয়। সেটা হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অ্যালিগোস্যাকারাইড আর কি পলিস্যাকারাইড। 4 ভাগে ভাগ করা হয়, সেটা কি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আর একটা কি আছে, সেটা হলো বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়, রিডিউসিং বা বিজারক শর্করা, আর একটা কি নন রিডিউসিং সুগার। এখন দেখো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আবার ভাগ করা হয়, যেটা তোমার মনোস্যাকারাইডের ভিতরে আছে। যেমন 3 কার্বন থাকলে ট্রায়োজ, 4 কার্বন থাকলে টেট্রোজ, 5 কার্বন থাকলে পেন্টোজ, 6 কার্বন থাকলে হেক্সোজ। ঠিক এইভাবে তোমার ভাগ করা হয়। আর ডাইস্যাকারাইডের ক্ষেত্রে ভাগ করা হয়, যে ডাইস্যাকারাইড মানে কি, কয়েকটা মনোস্যাকারাইড মিলে যখন তৈরি করা হবে তখন একটি ডাইস্যাকারাইড হবে। সেটা হলো সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ। ডাইস্যাকারাইড আমরা কি দিয়ে মনে রাখবো, মশলা দিয়ে কি মনে রাখবো, সেটা হলো ম্যালটোজ, সেলোবায়োজ আর সুক্রোজ। এখন এই সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ, এটা আমরা মশলা এই শব্দ দ্বারা মনে রাখতে পারি। এবার দেখো আর একটা কি আছে, সেটা হলো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে কি কি আছে, সেটা হলো ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইডটা ততটা ইম্পর্টেন্ট না। এখন দেখো পলিস্যাকারাইডের ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে কোনটি গাঠনিক আর কোনটি সঞ্চিত। গাঠনিকের ভিতরে কোনটি আছে, সেটা হলো সেলুলোজ, পেকটিন, কাইটিন। আর সঞ্চিতর ক্ষেত্রে কোনটা আছে, সেটা হলো স্টার্চ বা শ্বেতসার, আর আছে গ্লাইকোজেন। স্টার্চ কোন জায়গায় সঞ্চিত থাকে, উদ্ভিদ দেহে, আর গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে, প্রাণী দেহে। এর একটু বিস্তারিত আলোচনা, যেগুলো আমাদের নার্সিং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা আরো পরে করা হবে। এখন দেখো প্রথমেই আসি শর্করা শ্রেণী বিভাগের ক্ষেত্রে স্বাদের উপর ভিত্তি করে। তো প্রথমে বলেছি যে স্বাদের উপর ভিত্তি করে শর্করা কয় প্রকার, 2 প্রকার। একটা হলো নন সুগার, একটা হলো সুগার, আর একটা নন সুগার। সুগারের যে বৈশিষ্ট্য কিছু দেখো, সুগার মানে আমরা জানি চিনি ধরি, তাহলে দেখো এটা স্বাদে মিষ্ট, দানাদার পদার্থ, পানিতে দ্রবণীয়। এর উদাহরণ কি কি আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ।
নন সুগারের ক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্যগুলো দেখবো, সেটা হলো এরা কি স্বাদে মিষ্ট নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়। এদের উদাহরণ কোনটি? স্টার্চ সেলুলোজ। এবার আমরা যেটা জানবো যে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড সমূহ যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মনোস্যাকারাইড আছে সেইগুলো সম্পর্কে জানবো। সেটা হলো গ্লুকোজ। সবার আগে জানবো গ্লুকোজ। এটা আমাদের অতি পরিচিত, যে আমরা বিভিন্ন সময় যখন কোনো কাজ করে কষ্ট হয়ে যায় তখনই আমরা বলি যে একটু গ্লুকোজ খাও বা গ্লুকোজ খাইতে বলি। ঠিক তেমন গ্লুকোজ সম্পর্কে জানবো যে গ্লুকোজকে কি বলা হয়। গ্লুকোজের অপর নাম হলো গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। গ্লুকোজের অপর নাম কোনটি? গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। আর এই গ্লুকোজ হলো শ্বসনের প্রাথমিক পর্যায়। গ্লুকোজ শ্বসনের প্রাথমিক পর্যায়। আর তারপরে যে মনোস্যাকারাইড আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো ফ্রুক্টোজ এবং ফ্রুক্টোজ। ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার, আর এ বিট ও আখের কাণ্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখন আমরা এটা পরীক্ষার সময় মনে নাই থাকতে পারে কোনটা গ্রেপ সুগার কোনটা ফ্রুট সুগার, সুন্দরভাবে মনে রাখতে পারি। দেখো গ্লুকোজ, গ্লুকোজ গগা মিল আছে গ্রেপ সুগার, আর একটা কি ফ্রুক্টোজ ফফা মিল আছে, তো এটা হলো ফলের চিনি বা ফ্রুট সুগার। এইভাবে মনে রাখতে পারি। তারপরে দেখো আমাদের যে গুরুত্বপূর্ণ যেমন মনোস্যাকারাইড পড়লাম, ঠিক তেমনই কিছু গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড আছে, সেটা পড়ি। ডাইস্যাকারাইডের ভিতরে প্রথমে আসে সুক্রোজ। গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইডের ভিতরে যেটা পড়বো প্রথমে সেটা হলো সুক্রোজ। সুক্রোজে আমরা যেটা পড়বো, সুক্রোজ কি? সুক্রোজ হলো তোমার একটি নন রিডিউসিং সুগার। কিন্তু সুক্রোজ তোমার গঠিত হয় কি নিয়ে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে সুক্রোজ গঠিত হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় কিন্তু রিডিউসিং সুগার, উভয় রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়, এটা মনে রাখতে হবে। সুক্রোজ গঠিত হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে। গ্লুকোজ ফ্রুক্টোজ রিডিউসিং সুগার হওয়া সত্ত্বেও তোমার সুক্রোজ রিডিউসিং সুগার নয়। সুক্রোজ আর একটা কি মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ। এখন এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো বিভিন্ন রকম ডাইস্যাকারাইড থেকে আমরা কি কি মনোস্যাকারাইড পেতে পারি, এইটা আমাদের মনে রাখা লাগবে। সেটা হলো দেখো সুক্রোজ, সুক্রোজ থেকে আমরা কি কি পাই? সুক্রোজ ভাঙলে আমরা কি কি মনোস্যাকারাইড পাই? সেটা হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তারপরে দেখো মল্টোজ, মল্টোজকে যদি আমরা ভাঙি তাহলে কি কি মনোস্যাকারাইড পাবো? সেটা হলো গ্লুকোজ এবং গ্লুকোজ। ঠিক আরেকটা আছে যে সেলোবায়োজ, সেলোবায়োজকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? সেটা হলো গ্লুকোজ আবার গ্লুকোজ মনোস্যাকারাইড পাবো। তারপরে আছে ল্যাকটোজ, ল্যাকটোজ যদি আমরা ডাইস্যাকারাইডকে ভেঙে ফেলি তাহলে আমরা কি পাবো? সেটা হলো গ্লুকোজ এবং গ্যালাক্টোজ পাবো। আর এই যে র্যাফিনোজ, স্টাকিওজ, নাইস টু নো, জানতেও পারো নাও জানতে পারো বা রিডিং। এবার দেখো আমাদের মনোস্যাকারাইডের যে বিভিন্ন মনোস্যাকারাইড পড়লাম, সেই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যে মনোস্যাকারাইডের একটা শ্রেণীবিভাগ আছে, এটা হলো রিডিং। জাস্ট রিডিং, একবার রিডিং পড়বা, কারণ এখান থেকে কোশ্চেন আসতেও পারে। লেস ইম্পর্টেন্ট হইলে অনেক সময় লেস ইম্পর্টেন্ট জায়গা থেকে কোশ্চেন আসে। জাস্ট রিডিং পড়বা যে মনোস্যাকারাইডের উদাহরণে, যেমন ট্রায়োজের উদাহরণে কি কি আছে? গ্লিসারলডিহাইড এবং অ্যাসিটোন। টেট্রোজের উদাহরণে কি আছে? এরিথ্রোজ, এটা ইম্পর্টেন্ট। আর পেন্টোজের উদাহরণে কি কি আছে? রাইবোজ, জাইলোজ, অ্যারাবিনোজ, ডিঅক্সিরাইবোজ। এই উদাহরণগুলো জাস্ট একবার রিডিং পড়বা, এটা লেস ইম্পর্টেন্ট। নার্সিং অ্যাডমিশনের জন্য এতটা ইম্পর্টেন্ট না। এবার দেখো শ্বেতসার। শ্বেতসারের ক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্য, শ্বেতসারের কিছু বৈশিষ্ট্য জানা লাগবে। সেটা হলো শ্বেতসারের প্রধান উৎস কোনগুলো? শ্বেতসারের প্রধান উৎস কোনগুলো? শ্বেতসারের প্রধান উৎস হলো ধান, গম, আলু। ধান, গম, আলু হলো শ্বেতসারের প্রধান উৎস। আর এই শ্বেতসারের ক্ষেত্রে যে এস্টার্স কণিকা আছে, শ্বেতসারের অপর নাম যে এস্টার্স, যে সবচেয়ে বৃহত্তম কণিকা, এস্টার্সের বৃহত্তম কণিকা গোলালুর এস্টার্স কণিকা হলো সবচেয়ে বৃহত্তম, এবং চালের এস্টার্স কণিকা হলো ক্ষুদ্রতম। গোলালুর এস্টার্সের কণিকা বৃহত্তম এবং চালের স্টার্সের কণিকা ক্ষুদ্রতম। এবার দেখো আয়োডিন দ্রবণে, আয়োডিন দ্রবণে স্টার্স কোন বর্ণ ধারণ করে? লাল বর্ণ। আর এই লাল বর্ণ, তারপরে যদি আমরা একসাথে গ্লাইকোজেনটা পড়ি, স্টার্স এবং গ্লাইকোজেন জাস্ট মনে রাখার জন্য আমরা দুইটা বৈশিষ্ট্য পাশাপাশি পড়বো, এতে আমাদের ভালোভাবে মনে থাকবে। সেটা হলো
গ্লাইকোজেন। গ্লাইকোজেনের ক্ষেত্রে সবার আগে যেটা প্রথমে পড়া লাগবে সেটা হলো গ্লাইকোজেন আয়োডিন দ্রবণে কোন বর্ণ ধারণ করে। আমরা দেখছি স্টার্চ তোমার আয়োডিন দ্রবণে লাল বর্ণ ধারণ করে, গ্লাইকোজেন আয়োডিন দ্রবণে কোন বর্ণ ধারণ করে, বেগুনি বর্ণ ধারণ করে। এখন দেখো পেশিতে কিন্তু গ্লাইকোজেন সঞ্চিত হিসেবে থাকে এবং পেশির শক্তি যোগায়, সেটা গ্লাইকোজেন। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর আছে যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে গ্লুকোজে পরিণত হয়ে, সরি এখানটা বানান ভুল আছে, গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয়। আমি এর আগে কিন্তু যখন সরকার শ্রেণীবিভাগ দেখাইছি একসাথে, তখনই কিন্তু তোমরা যখন সরকার শ্রেণীবিভাগটা আমরা দেখছি দেখো, তখনই তোমরা দেখছো যে স্টার্চ হলো উদ্ভিদ দেহে সঞ্চিত পদার্থ আর গ্লাইকোজেন হলো প্রাণী দেহে। তাহলে গ্লাইকোজেন অবশ্যই প্রাণী দেহে থাকবে আর স্টার্চ উদ্ভিদ দেহে থাকবে। আর এইখানে আমরা কিন্তু আগেই বলেছি যকৃতে গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় আর পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির শক্তি যোগায়। এখন স্টার্চ এবং গ্লাইকোজেন এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমাদের যেখানে সবচেয়ে বেশি ভুল হয় সেটা হলো এই লাল বর্ণ আর লালচে বেগুনি বর্ণ। লাল বর্ণ আর বেগুনি বর্ণ এটা আমরা কিভাবে মনে রাখবো? সাপোজ মনে রাখবা যে সাদ্দাম ভাইয়ার শালা আছে, শালা স্বাভাবিকভাবে কিছু একটা লাগবে, তো সাদ্দাম ভাই সেটা কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে গিয়ে শালারে বলছে যে শালা লাগবে। এখন দেখো শালা যদি লাগে তালব বসায় মনে রাখবা যে শ্বেতসার আর লতে লাল, তাহলে শ্বেতসার বা স্টার্চ কি বর্ণ ধারণ করবে? লাল বর্ণ। আর একটা কি বলছি, শালা লাগবে, এই যে গদে মনে রাখবা যে গ্লাইকোজেন, আর এই যে লয়াকার আর লাবে লালচে বেগুনি। এইভাবে আমরা মনে রাখতে পারি, যেহেতু দুইটা পাশাপাশি সেম জিনিস, জাস্ট বর্ণটা আলাদা, তো বর্ণটা আমরা পরীক্ষায় ভুল হতে পারি, তো এইভাবে মনে রাখতে পারি। এবার দেখো, এবার আসো অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি দেহে অ্যামাইনো অ্যাসিড কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। যদি প্রোটিন তৈরি করে, সবগুলো অ্যামাইনো অ্যাসিড তো আর প্রোটিন তৈরি করে না, তো সেই ক্ষেত্রে দেখো সাধারণত 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। সেই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের ভিতরে আমাদের জানা লাগবে কোনগুলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এবং কোনগুলো অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এখন আমরা দেখছি 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, সেই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের নাম কিন্তু মনে রাখা আসলেই কঠিন। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন কিন্তু এমনই আসতে পারে, নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এবং অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড? আমরা কি করব, জাস্ট অত্যাবশ্যকীয় এবং অনত্যাবশ্যকীয় এর ভিতরে যে কোনো একটা মনে রাখবো। সেটা কি? আমরা স্বাভাবিকভাবে আমার মতে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মনে রাখাই বেটার। তো অত্যাবশ্যকীয় সবার আগে দেখো, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হলো 8টি এবং তোমার শিশু দেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? 10টি। আর অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড গুলো কেন দরকার? কারণ এরা উদ্ভিদ দেহে তোমার সংশ্লেষিত হতে পারে না, এই জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো মাস্ট বি দরকার, না হইলে হবেই না। আর অনত্যাবশ্যকীয় কোনগুলো? যেগুলা তোমার উদ্ভিদ দেহে সংশ্লেষিত হতে পারে। এখন এটা আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি, সেটা হলো পিভিটি টিম হল। এই মাত্র কয়েকটি অক্ষর দিয়ে জাস্ট মনে করবা যে পিভিটি একটা টিম, সেই টিম একটা হলের ভিতরে আছে, তারে বলা হবে পিভিটি টিম হল। কিভাবে মনে রাখবো? তোমরা পি দিয়ে কি মনে রাখবো? পি দিয়ে মনে রাখবো ফিনাইল অ্যালানিন, এটা আমরা পি দিয়ে মনে রাখবো। তারপর দেখো আমরা ভি দিয়ে কোনটা মনে রাখবো, সেটা হলো ভ্যালিন। এবার আসে টি, টি দিয়ে কোনটা মনে রাখবো? ট্রিপ্টোফ্যান। তারপর দেখো আই, তারপর দেখো এই যে এমতে কি মনে রাখবো? মেথিওনিন, মেথিওনিন। আর এইখানে দেখো এইচ এ ডাবল এল হল, এই এইচ তে কি মনে রাখবো? হিস্টিডিন, এবং এতে কি? অর্জিনিন। এখন দেখো তোমার শিশুদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এই ঠিক পিভিটি টিম হল এই অর্ডারের ভিতরে আমরা মনে রাখবো, কারণ তারা কিন্তু শিশুদের দেহের জন্য অবশ্যই অত্যাবশ্যকীয়। এখন আমরা কি মনে রাখবো, সেটা হলো অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি। যেহেতু আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো মনে রাখছি, তো অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো কষ্ট করে মনে রাখার কোনো দরকার নেই। পরীক্ষায় যেহেতু অল্টারনেটিভ তো অপশন আসবে, এই জন্য এটা আমাদের মনে রাখার দরকার নেই। আমরা জাস্ট অত্যাবশ্যকীয় গুলো মনে রাখবো। সেটা হলো পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে তোমার অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 12টি, কিন্তু শিশুদের দেহে কয়টি? 10টি। কারণ আমাদের মোট তো 20 প্রকার প্রোটিন তৈরি করে, তাহলে যদি 8টি অত্যাবশ্যকীয় হয়, আলটিমেটলি 12টি তো অনত্যাবশ্যকীয় হবেই। তারপর আসো যে প্রোটিন বা আমিষ। আমাদের প্রোটিন কাকে বলে? প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের যে পলিমার,
তাকে কি বলা হয়? প্রোটিন বলা হয়। এই প্রোটিন আমাদের ওজনের, জীবদেহে শুষ্ক ওজনের কতটুকু প্রোটিন থাকে সেটা হলো 50 ভাগ প্রোটিন থাকে। কত ভাগ? 50 ভাগ প্রোটিন থাকে। এখন দেখো 1 গ্রাম প্রোটিন জারণে আমরা কতটুকু শক্তি পেয়ে থাকি সেটা আমাদের জানা লাগবে, যে 1 গ্রাম প্রোটিন জারণে আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি। প্রোটিনের ক্ষেত্রে অনেক সময় ক্যান্সার নিরাময়ে প্রোটিন, যে ইন্টারফেরন যে প্রোটিন, সেটি ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। তারপর দেখো ব্যথানাশক হিসেবে কি কাজ করে, সেটা হলো এন্ডারফিন। এন্ডারফিন একটা প্রোটিন, সেটাও কিন্তু ব্যথানাশক হিসেবে কাজ করে। দেখো ডিম এবং দুধ, আমরা সবসময় বলি কেউ অসুস্থ হয়েছে, তুমি ডিম এবং দুধ খাবা। কারণ কি? ডিম এবং দুধ যদি খায় তাহলে সে সুস্থ হবে। তাহলে আমরা ডিম দুধকে কি খাবার ভাবি? আদর্শ খাবার ভাবি। কারণ কি? ডিম এবং দুধে প্রোটিন পাওয়া যায়, আদর্শ প্রোটিন পাওয়া যায় বলে ডিম এবং দুধকে আমরা আদর্শ খাবার বলি। ঠিক আছে? এখন দেখো আমাদের জানা লাগবে কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন। কিছু গুরুত্বপূর্ণ প্রোটিনের ভিতরে যে কোথায় কোন প্রোটিন পাওয়া যায় বা তাদের উৎস কি কি সেটা আমাদের জানা লাগবে। সেটা হলো, দেখো প্রথমে আসি কেরাটিন। কেরাটিন প্রোটিনগুলো কোথায় পাওয়া যায়? তোমার দেহের বাহ্যিক জিনিসে। বাহ্যিক বলতে কোনগুলা? যেগুলো তোমার দেহকে স্বাভাবিকভাবে রক্ষা করে। দেখো ত্বক, শিং, নখ, খুর, পালক, যে বাহ্যিক শক্ত অংশ, যে খোলক টাইপের যে অংশ, সেগুলো হলো তোমার কেরাটিন প্রোটিন পাওয়া যায়। সেটা কোথায় কোথায় পাওয়া যায়? যেমন ত্বক, শিং, নখ, খুর, পালক। তারপরে দেখো কোলাজেন। কোলাজেন প্রোটিন কোথায় পাওয়া যায়? সেটা হলো অস্থি, টেন্ডন, যোজক টিস্যু। কোলাজেন প্রোটিন কোথায় কোথায় পাওয়া যায় সেটা জানা লাগবে। কন্ড্রিন, কন্ড্রো মানে হলো তরুণাস্থি। এখন দেখো সেই ক্ষেত্রে কন্ড্রিন প্রোটিন কোথায় পাওয়া যাবে? তরুণাস্থিতে পাওয়া যাবে। তারপর সেইন, সেইন প্রোটিন কোথায় পাওয়া যায়? সেটা হলো অস্থিতে পাওয়া যায়। সেইন প্রোটিন কোথায় পাওয়া যায়? অস্থিতে পাওয়া যায়। আর মটর বীজে কোন প্রোটিন থাকে? সেটা হলো ল্যাগুলিন এবং চীনাবাদামে এরাসিন। মটর বীজে লেগুলিন, চীনাবাদামে এরাসিন। তারপরে যে প্রোটিনগুলো পাওয়া যায় সেটা হলো আলু। আলুতে কোনটি পাওয়া যায়? সেটা হলো টিউবেরিন। এবং চালে কোনটি পাওয়া যায়? সেটা হলো অরাইজেনিন। গমের ভিতরে কোনটি থাকে? গম মিল আছে, সেটা হলো গ্লুটেনিন। ভুট্টার জেইন, জব বার্লির হার্ডিন, স্যামন মাসে স্যালমন, জন্তুসায় মিল আছে। দুধে কোনটি থাকে? ক্যাসিনোজেন। ডিমের ভাইটালিন। এই প্রোটিনগুলোর উৎস কি কি এটা আমাদের জানা লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো এই প্রোটিনের পরে আমাদের যে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো চর্বি এবং তেলের ভিতরে পার্থক্য। চর্বি এবং তেলের ভিতরে পার্থক্যটা জানা লাগবে, যেটা আমাদের নার্সিং অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো চর্বি, চর্বি জিনিসটা আমরা কেমন দেখি? চর্বি জিনিসটা স্বাভাবিকভাবে আমরা দেখি কঠিন অবস্থায় থাকে। আর তেল জিনিসটা কেমন দেখি? তরল অবস্থায় থাকে। তো এই চর্বি আর তেলের ভিতরে যদি আমরা পার্থক্য দেখি সেটা হলো চর্বি সাধারণত লম্বা শিকল, লম্বা শিকল। আর তেল কি? তেল হলো খাটো শিকল। চর্বি ফ্যাটি অ্যাসিড ধারণ করে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর তেল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে। তেল কোন ফ্যাটি অ্যাসিড ধারণ করবে? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে। এখন দেখো তোমার চর্বির যেহেতু কঠিন অবস্থায় থাকে তাহলে গলনাঙ্ক অবশ্যই বেশি হবে। তাহলে চর্বির গলনাঙ্ক বেশি। আর তেল তো এমনিতে তরল অবস্থায় থাকে, তো তেলের গলনাঙ্ক কি হয়? তেলের গলনাঙ্ক কম থাকে। আর চর্বির কিছু উদাহরণ আছে, সেটা হলো উদ্ভিদ চর্বি, পাম তেল, নারিকেল তেল, মাখন, ঘি, মাছের তেল। এটা জানা লাগবে। আর তেলের কিছু উদাহরণ আছে, সেটা হলো ভোজ্য তেল। দেখো এই চর্বি এবং তেলের ভিতরে যে আমরা পার্থক্য দেখছিলাম, এই পার্থক্যে আমরা স্বাভাবিকভাবে প্যাচ লেগে যাই পরীক্ষার হলে। চর্বি এবং তেলের ভিতরে যে পার্থক্য থাকে, পার্থক্যে প্যাচ লেগে যায়। সেই প্যাচটা যাতে না লাগে, প্যাচটা যাতে, সেই জন্য আমরা কি ব্যবহার করতে পারি? দেখো একটা নতুন টেকনিক, সেটা হলো এটা বলতে পারি সচল। সচল এটা আমরা কিভাবে এই চর্বি দ্বারা কি বোঝাই? চতে বুঝতেই পারছো চর্বি, দন্তস্বয় হলো সম্পৃক্ত,
সম্পৃক্ত যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে তোমার চর্বিতে আর অসম্পৃক্ত থাকে তেলে। এই দুইটাই তোমার এই সচল দিয়ে আমরা মনে রাখতে পারি। আর আমরা জানি চর্বি স্বাভাবিকভাবে কঠিন আর তেল তো স্বাভাবিকভাবে তরল, এটা তো বোঝাই যায়। সেই জন্য চর্বির গলনাঙ্ক তোমার বেশি, তেলের গলনাঙ্ক কম থাকে। এবার দেখো এদের যে উদাহরণ আছে, চর্বি উদাহরণটা আমরা মনে রাখতে পারি পানামা দিয়ে, যে উদ্ভিদ চর্বি পাম অয়েল, পথে পাম অয়েল, নারিকেল তেল আর কি মাছের তেল, আর এই যে প্রাণীর চর্বি উদ্ভিদ চর্বি। আর বাদ বাকি তোমার তেলের ভিতরে কি আছে সেটা হলো ভোজ্য তেল। এবার দেখো আমাদের ভিটামিন সম্পর্কে জানতে হবে। ভিটামিনের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা নার্সিং অ্যাডমিশনে আসার মতো সেটা হলো পানিতে দ্রবণীয় ভিটামিন আর পানিতে অদ্রবণীয়, এক কথায় চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এটা পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি? বি, সি। আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি? এ, ডি, ই, কে। প্রশ্ন আসবে এইভাবে, নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন এবং নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন? এখন এখানে যাতে প্যাচ না লাগে জাস্ট একটাই মনে রাখবা যে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি, যে কোনো একটা মনে রাখবা। স্বাভাবিকভাবে আমি মনে রাখতাম তোমার চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি, সেটা হলো অ্যাডেক দিয়ে। অ্যাডেক, দেখো অ্যাডেক, এ ডি ই কে, অ্যাডেক। এটা দিয়ে যে মনে রাখতাম, এ দ্বারা বুঝাইতো যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন যদি এ ডি ই কে হয় তাহলে অপোজিট সাইডে তো বি আর সি আছে, সেই বি আর সি কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন। এখন দেখো এই যে আমাদের ভিটামিন গুলার বিভিন্ন উৎস বা কোন ভিটামিন গুলা কোন জায়গা থেকে তোমার ওই ভিটামিনে কি কি পাওয়া যায় বা ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, যে বিভিন্ন ভিটামিনে কি কি পাওয়া যায় এবং ভিটামিনের কারণে কি কি রোগ হয়। এখন দেখো সেগুলো আমরা দেখি, একটা ছকের ভিতরে নিয়ে আসছি যে ভিটামিন এ। ভিটামিন এ কোথা থেকে তৈরি হয়? এটা ক্যারোটিনেট থেকে তৈরি হয়। দেখো ভিটামিন এ, এবং ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় সেটা আমরা সবাই জানি, সেটা হলো রাতকানা রোগ হয়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন ডি, ভিটামিন ডি কি করে? ভিটামিন ডি তোমার ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে, সেটা ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে। আর ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? হাড়ের যে ক্ষয়জনিত রোগ সেগুলো কিসের কারণে হয়? সেটা হলো হাড়ের ক্ষয়জনিত যে রোগ হয় সেগুলা ভিটামিন ডি এর অভাবে হয়। এখন দেখো ভিটামিন ই, ভিটামিন ই কি? ভিটামিন ই স্বাভাবিকভাবেই হলো রাসায়নিকভাবে সেটা কি? লিপিড। আর কি করে? এরা জারণ বিজারণ বিক্রিয়ায় ক্ষতিকর দিক হতে কোষকে রক্ষা করে। কি করে? জারণ বিজারণ বিক্রিয়ায় ক্ষতিকর দিক হতে কোষকে রক্ষা করে ভিটামিন ই। আর ভিটামিন কে, এই যে ভিটামিনগুলোর ভিতরে ভিটামিন এ এবং ভিটামিন কে, এই দুইটা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। দেখো ভিটামিন কে, ভিটামিন কে এর ক্ষেত্রে কি হয়? ভিটামিন কে কোথায় পাওয়া যায়? সবুজ শাকসবজিতে পাওয়া যায়। আর ভিটামিন কে কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? ভিটামিন কে। এবার ভিটামিনের পরে আমাদের আসে এনজাইম। কোষ রসায়ন অধ্যায়ের সর্বশেষ টপিক সেটা হলো এনজাইম। এই অধ্যায়ে সবচেয়ে সিলেক্টিভ যে জিনিসগুলো নার্সিং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যাতে সেইগুলোই দেখানো হয়েছে, যাতে যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলা না পড়া লাগে। যেগুলো এখানে দেখা হয়েছে সেগুলো মনে রাখলে আমি মনে করি যে আল্লাহর রহমতে এনাফ। এগুলা থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসার মতন এইগুলাই টপিক আছে। এখন দেখো এনজাইম। এনজাইম এনজাইম আসলে এনজাইমের সিস্টেমেটিক যে কাজ হয় সেটাই এক কথা একটা বইয়ে লেখা আছে যে এনজাইমের সিস্টেমেটিক কাজই হলো জীবন। তো এনজাইমের যে সিস্টেমেটিক কাজ সেটাই হলো জীবন। এখান থেকেও কোশ্চেন আসতে পারে। আর কি কয়েকটা জায়গায় এনজাইমের কিছু ব্যবহার আছে, সেই ক্ষেত্রে ফলের রসে কোন এনজাইম পাওয়া যায় সেটা হলো, ফলের রস তৈরি করতে কোন এনজাইম ব্যবহার করা হয়? পেকটিন। আর চোখের ছানির অস্ত্রোপচারে কোন এনজাইম ব্যবহার করা হয়? সেটা হলো ট্রিপসিন। এনজাইমের অনেক ব্যবহার আছে বইয়ে, অনেক। সেখান থেকে জাস্ট এই দুইটা জানলেই এনাফ। এবার দেখো এনজাইম একটা নির্দিষ্ট পিএইচ এর মাত্রায় বেশি কাজ করে, একটা অপটিমাম পিএইচ থাকে প্রতিটা এনজাইমের। সেই অপটিমাম পিএইচ আমাদের জানা লাগবে। সেটা কিভাবে জানতে পারি?
মনে রাখতে পারি কিভাবে, কারণ জানা তো আসলে পড়লেই জানা হয়, কিন্তু মনে রাখতে পারি কিভাবে, যে পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট সে মনে রাখতে পারি কিভাবে, সেটা এইভাবে জাস্ট মনে রাখবো। পেপচিন, ইনভার্টেজ, সেলোবায়োস, ইউরিয়েস, ট্রিপসিন। এই যে পিসুট দিয়ে মনে রাখবো। পিসুট দিয়ে কি মনে রাখবো, একটা জাস্ট সাজানোর ক্রম মনে রাখবো। এই পাশ থেকে যদি আমরা এই সাজানোর ক্রমটা মনে রাখতে পারি, এ পাশে দেখো পিএইচ 2, 4.5, 5, 7.08। এখানে দেখো তোমার 2.5 এর একটা গ্যাপ আছে, এইখানে 0.5 এর একটা গ্যাপ আছে, এখানে 2 এর গ্যাপ আছে, এখানে 1 এর গ্যাপ আছে। এটা পরপর মনে রাখা যাবে যে 2, 4, 5, 7, 8। যদি এইভাবে আমরা পরপর মনে রাখতে পারি, মনে হয় পরীক্ষায় ভুল হবে না। আশা করি পরীক্ষায় কোনো ভুল হবে না। আর এই পিছুটতে কি মনে রাখবো, পেপচিন, ইনভার্টেজ, সেলুলোজ, ইউরিয়েস আর ট্রিপসিন। এবার দেখো নার্সিং অ্যাডমিশনের জন্য আমি মনে করি কোষ এবং কোষ রসায়নের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে থাকে সেটা হলো অণুজীব। অণুজীব অধ্যায়ের ভিতরে 3 ধরনের পার্ট আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া পরজীবী। এখান থেকে স্বাভাবিকভাবেই ভাইরাস এবং ব্যাকটেরিয়া অংশ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, আর ম্যালেরিয়া পরজীবী থেকে আসে সেটা খুবই কম। তো আমরা যে জায়গাগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে সেই জায়গাগুলাই বেশি বেশি পড়বো, আর লেস ইম্পর্টেন্ট জায়গাগুলো জাস্ট রিডিং পড়বো। সেই লেস ইম্পর্টেন্ট জায়গাগুলোও দেখানো হয়েছে এবং ইম্পর্টেন্ট জায়গাগুলোও দেখানো হয়েছে। দেখো সবার প্রথমে আমরা কোনটি জানবো, অণুজীবের ভিতরে বললাম ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী নিয়ে গঠিত। তো ভাইরাস সম্পর্কে জানবো। তো ভাইরাসটা কি? ভাইরাস হলো এক ধরনের বিষ। ভাইরাস শব্দের অর্থ কি? বিষ। আর এটি কি শব্দ? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দটা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ভাইরাস শব্দের অর্থ হলো বিষ, এটা মনে রাখতে হবে। ভাইরাস শব্দের অর্থ কি? ভাইরাস শব্দের অর্থ হলো বিষ। আর ভাইরোলজির জনক কাকে বলা হয়? ভাইরোলজির জনক কাকে বলা হয় সেটা মনে রাখতে হবে। ভাইরোলজির জনক বলা হয় WM স্ট্যানলি। স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়। আর ভাইরাসের বৈশিষ্ট্য থেকে আমরা জাস্ট কয়েকটা জিনিস মনে রাখবো, সেটা হলো ভাইরাসকে জীব ও জড়ের মধ্যে সেতু বন্ধন বলা হয়। আর ভাইরাসকে আর একটা জিনিস বলা হয়, সেটা হলো বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসকে কি বলা হয়? বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস শব্দের অর্থ হলো বিষ। ভাইরোলজির জনককে WM স্ট্যানলি। ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী এবং জীব ও জড়ের ভিতরে সেতুবন্ধন তৈরি করে কোনটি? সেটি হলো ভাইরাস। এই 4টি পয়েন্ট অবশ্যই মনে রাখা লাগবে, অবশ্যই অবশ্যই। এই 4টি পয়েন্ট ভুলে যাওয়া পাপ, এক কথায় ভুলে যাওয়া পাপ। এখন মনে রাখতে হবে ভাইরাসের প্রকারভেদ। অ্যাডমিশনের জন্য ব্যাকটেরিয়ার প্রকারভেদের চাইতে ভাইরাসের প্রকারভেদ অনেক ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমরা খুব সহজে টেকনিক ওয়াইজ ভাইরাসের প্রকারভেদগুলো মনে রাখবো। তো কিভাবে মনে রাখতে পারি? দেখো প্রথমেই ভাইরাসের প্রকারভেদে আছে আকৃতি অনুযায়ী। আকৃতি অনুযায়ী দেখো ভাইরাস কয় প্রকার আছে,